আমরা খুবই অস্থির একটি সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। কি, কেন, কি বৃত্তান্ত সেই বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকে জানি যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়, কিন্তু আমাদের জীবন, আমাদের যাপন সেটা অপমান। কোনো কিছুর জন্যই তা থেমে থাকে না, বা আমরা থামিয়ে রাখতে পারবো না। তাকে আমরা অস্বীকার করতে পারি না, তাই আমাদের দুঃখ, রাগ, অভিমান, অসন্তোষ সমস্ত কিছুকে নিয়েই আমরা আবার ফের জীবন যুদ্ধে জড়িয়ে পড়ি। এই কিছু কথা মাথায় রেখেই আমরা আজকে সমবেত হয়েছে আমাদের একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। কারণ আমরা বিশ্বাস করি যে কোনো অস্থিরতা, যে কোনো অসন্তোষ, যে কোনো খিচখিচানি বোধ হয় কাটাতে পারে বই, শিক্ষার আলো, পড়াশোনা। নিরন্তর পাঠ একমাত্র আলোর উৎস। ফলে এই জরুরি সময়ে দাঁড়িয়ে গ্রন্থ প্রকাশটিও আমাদের ততটাই প্রাসঙ্গিক মনে হয়েছে, ততটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমার বোন অন্তরার আইডিয়া, ও বাবা দাদা দিদি অন্তরার আইডিয়া, ভীষণ ভালো ডিজাইন, মাস্টার অফ ডিজাইন। একটু সকালে হাততালি দিন। আপনার এটা প্রথম গল্প সংগ্রহ প্রকাশিত হলো। হ্যাঁ, পড়াশোনা ইকোনমিক্স নিয়ে, তারপর ছবি আঁকার জগৎ, এবং লকডাউনের সময় হয়তো প্রত্যেকেই একটা আত্ম অনুসন্ধানের প্রত্যেকেরই যেমন চলেছিল, আপনার ক্ষেত্রে সেরকমভাবেই গল্প এলো সেই সময়টাতে। ঠিক কথা। এই গল্পের যে সংগ্রহ, অন্যান্য ও প্যারিস কাকু, আপনি যদি বলেন সংক্ষিপ্ত সারে এই গল্প সংগ্রহটি নিয়ে আপনার পরিকল্পনা কেমন ছিল এবং গল্পগুলি যেভাবে আপনার মধ্যে দানা বেঁধেছিল সে সম্পর্কে। গল্পগুলো প্রথমেই দানা বাঁধতে লাগলো, কারণ আমি না ওই একটা গল্প বললাম, প্রথমে একটা গল্প, সেটা লেখার পরেই দেখলাম যে আরেকটা গল্প, তারপর আরেকটা, তারপর দেখছি যে আমি সবার মধ্যে যে কিছু বলছে, তখন আমার মনে হচ্ছে গল্প, এখানেই তো গল্প। এরম করে করে গল্পগুলো কিরম জমা হতে লাগলো, একটার পর একটা, একটার পর একটা। আমি অ্যাকচুয়ালি 1-2 বছরে লিখেছি, অ্যাকচুয়ালি 3 বছরও না, 2 বছরের মধ্যে এতগুলো গল্প। এভরি 15 ডেজ একটা লিখে ফেলছি গল্প। পেন্টিং সাফার করছে, তার জন্য গল্পটা বেশি ভালো লাগছে লিখতে, এইসব হয়েছিল। তো গল্প লিখতে ভীষণ ভালো লাগছিল। আর গল্পতে ওরা বলে, সবাই বলে ইমেজেরিটা বেশি আসে গল্পগুলোর মধ্যে, বিকজ আমি তো ছবি আঁকি, তো আমি সব জিনিসটাই যে তোমার মুখটা দেখছি না, আমার সেখানে কিছু ইমেজ এসে যাচ্ছে। তো সেইভাবে গল্পগুলো পড়েছে। প্যারিস কাকু গল্পটি পুরনো গল্প, অনেক আগের ঘটনা। এটা আমি তখন ছোট, আচ্ছা, মানে এটা অনেক আগের নিজের ঘটনা। আচ্ছা, আমার নিজের বাড়িতে একজন গেস্ট এসেছিলেন প্যারিস থেকে, লেখক মানুষ, আমার বাবার বন্ধু। আচ্ছা, উনি থাকতে এসেছিলেন আমার কাছে। তো তখন আমি ভাবলাম যে এমন ইন্টারেস্টিং ক্যারেক্টার, প্যারিস কাকু প্যারিস থেকে এসেছেন, কীরকম হতে পারেন, কিন্তু উনি লেখক ছিলেন। আচ্ছা, শান্তিনিকেতন থেকে ফ্রেঞ্চ মহিলা বিয়ে করে উনি প্যারিসে চলে যান। প্যারিসে চলে যান, ফ্রেঞ্চ মহিলা। তো সেই প্যারিসে উনি 40 বছর পরে দেশে এসেছেন। কেন মাঝখানে আসেননি আমরা জানি না। তো আমি ভেবেছিলাম প্যারিস কাকু খুব ইন্টারেস্টিং হবে, ইন্টারেস্টিং স্টোরি, কত কিছু শুনবো। কিন্তু তার ক্ষণে ক্ষণে প্যানিক অ্যাটাক হচ্ছে। সব কিছু তুমি বইটাতে যদি পড়ো দেখবে, সব সময় খালি এটা নিয়ে ট্রমা, এটা নিয়ে ট্রমাটাইজড বলছেন খালি। তো এই ক্যারেক্টারটা আমার তখনই মনে হয়েছিল ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, এরম তো আমি জীবনে আর পাবো না। তো এইটা মনে ধরা ছিল। আমি শেষকালে ভাবলাম যে কত 22টা না কটা গল্প হয়েছে, 25টাও করতে পারলাম না। তখন বললাম প্যারিস কাকুটা দিই। তো ওটাকে অধ্যায় করে করে ছোট ছোট করে করে একটু 2-3টে গল্পের মতনই বড় হয়ে গেছে ওইটা। আচ্ছা, মানে একটা কোলাজ ফর্মে নিয়ে গেছে। এটা আমার নিজের আবিষ্কার। একটাই গল্প, প্রথমে আবির্ভাব, উনি এলেন, তারপর অন্তর্ধান,
মাঝখানে আরও দুটো পর্ব, দুটো তিনটে, এইভাবে প্যারিস কাকুটা আমি গেঁথেছি। আচ্ছা, এই গল্প সংগ্রহে মোট কতগুলি গল্প একসাথে প্রকাশিত হলো? 23টা বোধ হয়, 23টা প্লাস প্যারিস কাকু, মানে টোটাল 24টা 24টা গল্প। 24টা গল্পের সংগ্রহ। এবং গল্পগুলো আমি যেরকম আপনার কাছে শুনলাম, অনুগল্প প্যারিস কাকু ছাড়া বাকিগুলো সবই। আরেকটা গল্প অনুগল্প নয়, প্রথমটা। প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে প্যান্ডেমিকের সময় ওপরে হাঁটতাম, ছাদে হাঁটতাম, হাঁটতে হাঁটতে একটা চরিত্রকে দেখেছিলাম রোজ ফোন নিয়ে বারান্দায়, উল্টো দিকের বারান্দায়, একটু নিচে বারান্দায়, ও দেখতে পায় না, আমরা দেখতে পাই, আমি আর আমার বোন। সেইটা ইন্ট্রিগ করতো, রোজ যেতাম ওখানে যে কে, কেন ফোন নিয়ে ওই সময়, কেন বাচ্চার সময়, কেন বুঝতে পার, রহস্য উদ্ঘাটন করতে হবে। ওইটাও বড় গল্প, ওটা একটু বড় গল্প। আর বাকিগুলো সব অনুগল্প। এখন এগুলো স্কোপ আছে বড় করার, এগুলো সবই বড় করতে, ফ্লেশ আউট করা যেতে পারে, কিন্তু আমি করিনি। আমি ছোট ছোট অনুগল্প, পাঠকের না ধৈর্য নেই আজকাল বড় বড় গল্প দেখতে অভ্যস্ত। বলুন, আমি ভীষণ মডার্ন মাইন্ডসেট আমার, আমি ইয়াং ছেলে মেয়েদের, তোমাদের আমি বুঝি, ধৈর্যই নেই বড় বড় গল্প পড়ার। ফাটাফাট অনুগল্প হলে তবু পড়তে পারে, বড় গল্প পড়বে না আমি জানি, সেই জন্য তোমাদের কথা মনে রেখে অনুগল্প লিখেছি। আচ্ছা, তাহলে নতুন প্রজন্মের কথা মনে রেখে অনুগল্প, ঠিক, একদম ঠিক, সেই জন্য। আচ্ছা, আর আমিও তাহলে আশা করব পাঠকরাও এই অনুগল্পকে উপভোগ করবে, যেহেতু নতুন প্রজন্মের জন্য লেখা। একদম। এবং বইটি কোন প্রকাশনী থেকে প্রকাশ হলো? সপ্তর্ষি প্রকাশনী থেকে সৌরভ মুখোপাধ্যায় করলেন। আর সত্যি অনুগল্পগুলো ছোট এবং ভীষণ মডার্ন মাইন্ডসেট, তোমাদের ভালো লাগবে। খুব যারা একটু পুরনোপন্থী, কনজারভেটিভ, তাদের। আপনি নিজেও তো সাহিত্য জগতের সাথে যুক্ত, এবং আপনারই কাজিনের আজকে একটি গল্প সংগ্রহ প্রকাশ হলো, অন্যান্য এবং প্যারিস কাকু। আপনি যদি বলেন সেই বইটির সম্পর্কে। হ্যাঁ, না আসলে আমার কাজিন, আমার পিসির, মানে আমাদের বাড়ির বড় মেয়ে আর কি, আমাদের পরিবারের বড় মেয়ে। তো আমার কুকু দিদি সমিতা বসু, যিনি বইটি লিখেছেন। আসলে সমিতা বসু আসলে একজন খুব ভালো আর্টিস্ট, কিন্তু যেটা হয় না, মানুষের অনেক কিছু বলার থাকে, সব এক্সপ্রেশনগুলো একটা মাধ্যমে বেরোয় না। আর যেরকম আমি বললাম যে শেষাবধি শব্দ হচ্ছে সবচেয়ে বড় এক্সপ্রেশনের মাধ্যম। এটা খুবই, আমার কাছে এটা ভীষণ ন্যাচারাল মনে হয়েছে, কারণ সমস্ত বড় শিল্পী, যে কোনো আর্ট ফর্মেরই বড় শিল্পীরা শেষাবধি জীবনী লিখেছেন, নিজেদের কাজের কথা লিখেছেন, অন্যের কাজ বিশ্লেষণ করেছেন। সেই জন্য একজন শিল্পীর, তিনি যে কোনো মাধ্যমেরই হন, তার শেষ অবধি শব্দের কাছে উপনীত হওয়া বা শব্দের কাছে ফিরে যাওয়ার মধ্যে আশ্চর্য কিছুই নেই। তো সেই জন্য সমিতা বসু যখন বছর চারেক আগে একটু একটু করে গল্প লিখতে শুরু করে, সেটা আমি খুব একটা অবাক হইনি। আজকে সেটা একটা পুরো শেপ পেল, গল্পগুলোকে নিয়ে একটা বই হয়েছে, ভীষণই ভালো। ছোট ছোট গল্প, আশা করছি কুকু দিদি আরও অনেক গল্প লিখবে। একদমই তাই। আপনি যেমন বললেন যে শব্দই হয়তো শেষ কথা বলে, তাই বোধহয় শব্দকেই ব্রহ্ম বলা হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শব্দের রূপ পেয়েছে ওনার ভাবনাগুলো বা ওনার যে দেখাটা, এবং সে সম্পর্কে আপনি আশাবাদী। ধন্যবাদ। আপনার বন্ধুর আজকে একটি গল্প প্রকাশিত হলো, গল্পের বই প্রকাশিত হলো, অন্যান্য এবং প্যারিস কাকু। তো আপনার যে ওনার এই জার্নিটা সম্পর্কে বা এই বইটা সম্পর্কে আপনার যে মতামত, আপনি যদি বলেন একটু আমাদের। আমি সমিতাকে 10 বছর ধরে চিনি এবং ঘনিষ্ঠ সম্পর্ক, কারণ আমিও ফিরে আসি ক্যানাডা থেকে, পড়াতাম ওখানে ইউনিভার্সিটিতে, ও ফিরে আসে বম্বে থেকে ওর মায়ের জন্যে। My mother had a beginning of dementia. Her mother also fell sick and had a beginning of dementia. So we shared something very basic, the love for mothers. That's what drew us together. I was teaching in Canada and university, then I came back here and I was teaching English MA at Loreto College. Still do. ওইখান থেকে কখনো কখনো দুজনে, to get away from the stress and the strain and you know, to see the suffering, we used to meet together. And we shared a lot of stories about life. সেই পরিপ্রেক্ষিতে দেখলাম যে ওর পেন্টিংস at the time, ধরো about 2014, she was writing and she was actually drawing portraits of women
who were not so well off, street women or women who were in prostitution, women who were struggling to make a living. And I found that very interesting because my kind of work on feminist studies was also about women who were trying to find empowerment. তারপরে যখন দেখলাম যে প্রায় 10 বছর পরে ও বই প্রকাশিত করবে, শর্ট স্টোরি নিয়ে লেখালেখি করবে, তখন আই ওয়াজ ভেরি এনথিউজড বিকজ তখন আমি দেখলাম যে খুব ক্লেভারলি শি ব্রট a technique of painting, a genre of painting to express herself into wordsmithing, যেটা আমরা বলি লেখার মধ্যে দিয়ে যে এক্সপ্রেশনটা বেরোয়। আর এইরকম এই যে প্রজেকশনটা অফ ফিলিংস ইনটু ফর্ম, সেইটা কিন্তু এখন খুব পপুলার amongst big artists. মাইকেল অন্ডার্জের নাম শুনেছেন, ইংলিশ পেশেন্ট ফিল্ম করেছেন, স্ক্রিপ্ট লিখেছেন এবং বুকার প্রাইজ উইনার। তিনিও প্রথম দিকে হি ওয়াজ আ ফিল্ম মেকার। সো এই ভিজুয়াল আর্টটার to be transferred into words, I think Shomita is doing a wonderful job, and it's a unique ability. So hopefully we'll see more, and খুব আশা করছি নেক্সট বইটা কি হবে। সমিতাদির বইটা তো আজকে পাবলিশ হলো, হ্যাঁ, এবং এই যে জার্নিটা, এটি আপনার নিজের চোখে দেখা যে কীভাবে এই গল্পগুলো যখন দানা বাঁধছে বা উনি যখন বুধ হয়ে লিখছেন, পুরো ঘটনাটি সাক্ষী আপনি তো, এবং পাশে থাকাও আপনার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মতামত আমি জানতে চাইবো, আপনার দৃষ্টিভঙ্গিতে এই বইটি সম্পর্কে। অ্যাকচুয়ালি আই ক্যান ক্লেম টু হ্যাভ ইন্সপায়ার্ড হার, কেননা একটা ছোট আর্টিকেল লিখেছিল অন রণথম্বোর for some magazine or the other. I think it was for a newspaper, and she shared it with me, and I said, look, you have the talent. এটা তো ট্যুরিজমের উপর লিখেছো, there are so many more incidents happening in your life, অনেক গল্প তৈরি করা যায়। So I think that probably gave her the idea. তারপর দু একটা গল্প লিখে আমার সঙ্গে শেয়ার করেছিল, খুব ভালো লাগলো। আমি বললাম যে ছোটো গল্প যখন লিখছো শেষের দিকে একটু টুইস্ট রাখো, and she managed to do that, which is it's মানে সব গল্পতেই একটা এন্ডে একটা ছোট্ট করে একটা টুইস্ট আছে। She's done a great job. I'm very thankful that I could contribute to her. আচ্ছা, তাহলে আজকে আপনি প্রথম পাঠক ছিলেন এতদিন গল্প লেখার পর, আজকে বহু পাঠকের কাছে গল্পগুলি পৌঁছে যেতে চলেছে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আপনার এই যে নেপথ্যে থেকে পুরোটাকে সাপোর্ট করা এবং এই জার্নিটার সঙ্গী থাকা, তো এটা তো একটা অনেক বড় ব্যাপার। তো সেই জন্য এটা তো একটা প্রথম চটি বই, একদমই তাই। আই হোপ দ্য বেস্ট ইজ স্টিল টু কাম। ওকে, থ্যাংক ইউ। তো সমিতা বসুর যে প্রথম গল্প সংগ্রহ আপনাদের সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত হলো, প্যারিস কাকু ও অন্যান্য প্যারিস কাকু। ওকে, তো এটি 24টি গল্পের একটি সংগ্রহ। এই গল্প সংগ্রহটি আপনি, যেমন আমি শুনছিলাম যে এতটাই ইন্টারেস্টিং গল্পগুলো যে এই পাণ্ডুলিপি পড়ার সময় আপনি মানে ওটিকে আর বিরতি দিতে পারেননি, একবারেই কমপ্লিট। হ্যাঁ, কেননা যখন স্ক্রিপ্টটা হাতে আমার পৌঁছেছে তখন তো আমি সমিতা বসুকে চিনতাম না, এমনকি উনি যে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের মেয়ে আমি সেটাও জানতাম না। হ্যাঁ, তার আগে মানে বছর 2-2.5 আগে অন্য একটি কারণে সমিতাদির সঙ্গে আমার এক ঝলক আলাপ হয়েছিল, কিন্তু তারপরে ন্যাচারালি 2.5 বছরে প্রচুর মানুষের সঙ্গে আলাপ হয়, সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। এবং এই পাণ্ডুলিপি দেওয়ার পর থেকে শুরু করে, এটা খুব আশ্চর্যের ব্যাপার, আজকে বই প্রকাশের দিন প্রথম যেদিন আমি সমিতাদির সঙ্গে মুখোমুখি হলাম। এর মধ্যে সমিতাদির সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, কিন্তু উনি পাণ্ডুলিপি পাঠিয়েছেন, আমি পাণ্ডুলিপি পড়েছি, রুদ্ধশ্বাসে পড়েছি, যেটা বলছিলাম একটু আগে যে আমি ফেলতে পারিনি যে এত টুইস্ট, প্রত্যেকটা গল্পে এত টুইস্ট, এবং খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছি যে এই বইটা বেরোনো দরকার। কেননা আমার মনে হয়েছে যে এখন দুটো কারণে, একটা হচ্ছে যে এই মুহূর্তে মানুষের সময় খুব কম হাতে, হ্যাঁ, এবং আমরা দাঁড়িয়ে আছি এমন একটা সময়ে যেখানে জীবনটা পুরো মোবাইল নির্ভর। একটা 10 সেকেন্ডের রিল সেটাও মানুষ কমপ্লিট করে না, 4.5 সেকেন্ড দেখে সুইপ করে চলে যায়। সেই রকম জায়গায় দাঁড়িয়ে একটা বাংলা গল্পের বই
মানুষকে পড়ানো কতটা কঠিন সেটা যিনি লেখেন আর যিনি প্রকাশ করেন তারা তারাই বুঝতে জানেন। পারেন। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে সমিতাদির এই বই এই জায়গায় আসতে পারে, যে যেখানে যে পাঠক মুদ হয়ে থাকবেন, আটকে থাকবেন তার লেখায়, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে এই বইটি আমরা প্রকাশ করব। আচ্ছা, তো এই বইটি আপনাদের যে প্রকাশনালয় ছাড়াও আর কোথায় থেকে মানে পাঠকরা সংগ্রহ করতে পারবে? সারা ভারতবর্ষে পাওয়া যাবে। ওকে, শুধুমাত্র আমাদের যে ফোন নাম্বার 9830371467, জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলেই নিজের নাম ঠিকানা দিয়ে আমরা যত দ্রুত সম্ভব বই পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। আমি আরেকবার নাম্বারটা বলছি, 9830371467। এই নাম্বারে নিজের নাম ঠিকানা দিয়ে সমিতা বসুর নাম লিখে আর বইটার নাম লিখে অর্ডার করলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বই পাঠিয়ে দেওয়ার চেষ্টা আপনারা করব। কুরিয়ার মাধ্যমে সেই বইটিকে পাঠিয়ে পাঠিয়ে দেবো, দেবো। হ্যাঁ।